বাংলার মানুষের রায়ে এবার পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। আগামী 9 তারিখ শপথ গ্রহণ করতে চলেছে নয়া সরকার। ব্রিগেডে এই সমাবেশকে কেন্দ্র করে এখন চলছে জোরদার প্রস্তুতি। এবারের নির্বাচনে বাংলায় রাম রাজত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু প্রশ্ন হচ্ছে, 34 বছরের বাম শাসন আর গত 1.5 দশকের তৃণমূল কংগ্রেসের রাজত্বের ফলে বাংলা এই মুহূর্তে ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে বাংলাকে টেনে তোলাটা ওই বিজেপির কাছে কত বড় চ্যালেঞ্জ হতে পারে। খালি রাজকোষ আর পাহাড় প্রমাণ ঋণ সোনার বাংলা গড়ার ক্ষেত্রে কতটা কঠিন হতে চলেছে বিজেপির কাছে। আদৌ কি বদলাবে বাংলার রাজনৈতিক হিংসার চিত্রটা? সত্যিই গড়ে তুলতে পারা যাবে কি রাম রাজত্ব? কোন ত্রিমুখী সমস্যা এই বিজেপির সামনে এখন অন্তরায় হতে চলেছে? বাংলার মানুষের প্রত্যাশা পূরণ আগামী বিজেপি সরকারের পক্ষে কতটা কঠিন পরীক্ষা হতে চলেছে। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, সাংবিধানিক নিয়ম অনুযায়ী 6 তারিখ মানে বুধবার রাত 12টা পার হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ক্ষমতা শেষ হয়ে গেছে। সেই অর্থে 7 তারিখ বৃহস্পতিবার 12টা 1 মিনিটের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার পদত্যাগ করা বা না করাটা আর কোনো গুরুত্ব রাখে না। তবে নিয়ম মেনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতেন তবে তার যে একটা সম্মান প্রাপ্য হতো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে সেই প্রাপ্য সম্মানটুকু তিনি এখন পাবেন কি না সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু সেটা এই মুহূর্তে বড় বিষয় নয়। বড় বিষয় হলো, যতটা কঠিন লড়াই করে এবার বাংলায় জয় পেয়েছে বিজেপি, সরকার গঠন করার পর কি তার থেকেও কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে গেরুয়া শিবির। আগামী 9 তারিখ শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ করতে চলেছে বাংলার নয়া সরকার। শপথ গ্রহণ অনুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের তাবর ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে। এই মুহূর্তে ব্রিগেড জুড়ে চলছে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জোরদার প্রস্তুতি। নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা ব্রিগেডকে। কারা কারা এই নয়া মন্ত্রিসভায় স্থান পেতে চলেছে তা নিয়েও দফায় দফায় বৈঠক চলছে। 8 তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। যিনি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হবেন তিনিই হবেন আগামী মুখ্যমন্ত্রী। তালিকায় একেবারেই প্রথমেই নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। তবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এমনকি শ্রমিক ভট্টাচার্যের নামও কিন্তু ঘোরাফেরা করছে। তালিকায় রয়েছেন অগ্নিমিত্রা পল সহ আরও বেশ কয়েকজন। শেষ পর্যন্ত কার নামে শিলমোহর পড়ে সেটাই এখন দেখার। তবে পশ্চিমবঙ্গে বিজেপির সরকারের মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, তিনি যে আসলে কাঁটার মুকুট পড়তে চলেছেন তা বলাই যায়। কারণ ওই যে বললাম, নির্বাচনে জেতাটা যতটা কঠিন ছিল তার থেকেও অনেক বেশি কঠিন হতে চলেছে আগামী 5 বছর সরকার চালানো এই বাংলায়। নির্বাচনে প্রচারে যে সমস্ত প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে তা পালন করাটাও কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য বিষয় বলেই মনে করা হচ্ছে। তাদের ভরসা একটাই, আর তা হলো সঙ্গে আছে কেন্দ্র। আপনারা ভাবতেই পারেন যে কেন আমি এই কথা বলছি, কেন বারবার বলছি যে বিজেপি সরকার গঠন করলেও একটা নয় একাধিক বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে পারে তারা। আসুন বিষয়টা একটু বিস্তারিতভাবে আলোচনায় যাওয়া যাক। প্রথমে জানা প্রয়োজন এই মুহূর্তে বাংলা ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের গত 1.5 দশকের সময় ধরলে কিন্তু চলবে না। এই ক্ষেত্রে আপনাদের বা আমাদের ওই বামেদের 34 বছরটাকেও কিন্তু যুক্ত করতে হবে। কারণ বামেরা এই বাংলাকে যতটা পিছিয়ে দিয়েছিল, তারপর গত 15 বছরে সেই বাংলাকে আরও পিছিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। ফলে এই অবস্থায় বাংলাকে সঠিক ট্র্যাকের ওপর আনতে গেলে প্রথমে বাম সরকার এবং তারপরে তৃণমূল মিলে এই গোটা বাংলাকে যতটা পথ পিছিয়ে দিয়েছে ততটা পথ কিন্তু বিজেপিকে টেনে তুলতে হবে। অর্থাৎ বাংলাকে তার নিজের ট্র্যাকে আনাটাই নয়া বিজেপি সরকারের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই কেউ যদি মনে করেন শপথ গ্রহণের পর থেকেই সব কিছু বদলে যাবে, তা কিন্তু একেবারেই হবার নয়।
2011 সালে বামফ্রন্ট সরকারের যখন অবসান হয়েছিল তখন পশ্চিমবঙ্গের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় 1.93 লক্ষ কোটি টাকা। কিছু ক্ষেত্রে এই পরিমাণ আবার 1.97 লক্ষ কোটি টাকাও বলা হয়। তর্কের খাতিরে আমরা ওই 1.93 লক্ষ কোটি টাকাই ধরে নিচ্ছি। আর সেই হিসেব অনুযায়ী বাম আমলের অবসানের সময় বাংলার প্রতিটি নাগরিকের মাথাপিছু গড় ঋণের বোঝা ছিল প্রায় 21,000 টাকা। আর 2026 সালে মানে গত এই 1.5 দশকে এই ঋণের পরিমাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে জানেন? গত 15 বছরে পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। 2025-26 অর্থবর্ষের বাজেটে অনুমান এবং বর্তমান আর্থিক গতি প্রকৃতি অনুযায়ী 2026 সালের মে মাস নাগাদ পশ্চিমবঙ্গের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 7,90,237 কোটি টাকা। কোথায় ছিল 1.93 লক্ষ কোটি টাকা, আর সেটা এখন হয়েছে প্রায় 7.9 লক্ষ কোটি টাকা। মানে তৃণমূল সরকারের 15 বছরে পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণ প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে বর্তমানে রাজ্যের নাগরিক পিছু গড় ঋণের পরিমাণ প্রায় 75,000 টাকারও বেশি দাঁড়িয়েছে। ভাবুন একবার, আমার আপনার আমাদের সবার মাথার ওপর রয়েছে 75,000 টাকার ঋণ, আর এই ঋণের বোঝা মাথায় নিয়েই কিন্তু নতুন সরকার গড়তে চলেছে বিজেপি। প্রশ্ন হলো, তৃণমূলের আমলে এই বিপুল পরিমাণ ঋণের কারণ কি? তথ্য বলছে ঋণের এই বিশাল বৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, খাদ্যসাথীর মতন ওই প্রকল্পগুলো, যার জন্য প্রতি বছর একটি বিশাল অঙ্ক খরচ হয়েছে। তৃণমূলের আমলে 2025-26 বাজেটে শুধু লক্ষ্মী ভাণ্ডারের প্রায় 26,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এর সঙ্গে তৃণমূল সরকারকে আবার বাম আমলে নেওয়া ঋণের সুদ মেটাতে হতো। তথ্য বলছে ওই 2025-26 অর্থবর্ষে সুদ বাবদ খরচ ধরা হয়েছে প্রায় 48,778 কোটি টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন, এবার বিজেপি সরকারকে দায়িত্ব নেওয়ার পর বাম এবং তৃণমূল দুই আমলের ঋণ পরিশোধ করতে হবে। এই অবস্থায় যদি আবার প্রতিশ্রুতি মেনে ওই লক্ষ্মী ভাণ্ডারের পাল্টা প্রকল্পে 3,000 টাকা করে দিতে হয়, তবে তা যে রাজকোষে বাড়তি চাপ বাড়াবে তা বলাই যায়। কারণ এই মুহূর্তে আয় বড়ই সীমিত, রাজ্যে বড় শিল্পের অভাব থাকায় অভ্যন্তরীণ কর আদায় প্রত্যাশা অনুযায়ী কিন্তু বাড়েনি। খরচ মেটাতে তাই সরকারকে বাজার থেকে বারবার ঋণ নিতে হয়েছে। ফলে সরকারের দায়িত্ব নেওয়ার পরেই নয়া সরকার প্রথম যে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে তা হলো অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। একদিকে ডোল ইকোনমি বা ওই নগদ সহায়তা প্রকল্পের পাহাড়, এই প্রকল্পগুলো আবার গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়, ফলে সেটাও বন্ধ করা যাবে না। আবার অন্যদিকে এই অর্থ দেওয়ার জন্য টাকার প্রয়োজন, আর সেক্ষেত্রে আয় সীমিত, সঙ্গে রয়েছে আবার ঋণের বোঝা। তাই এই দুটোর সামঞ্জস্য রাখাটাই একটা কঠিন পরীক্ষা হতে চলেছে বিজেপি সরকারের পক্ষে। আর্থিক জায়গা থেকে আবার রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো এবং ডিএ মেটানোটাও দ্বিতীয় চ্যালেঞ্জ হতে পারে বিজেপি সরকারের পক্ষে। কারণ নির্বাচনী প্রতিশ্রুতিতে বিজেপি বলেছে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ এবং সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। কিন্তু এক্ষেত্রেও সমস্যা সেই ভারে মা ভবানী, আয় সীমিত। সেখানে দাঁড়িয়ে কয়েক লক্ষ সরকারি কর্মীকে বকেয়া ডিএ প্রদান করা এবং নতুন স্কেলে বেতন দিতে গেলে তাতে যে সরকারি কোষাগারে টান পড়বে তা বলাই যায়। এই প্রতিশ্রুতি পূরণ করতে গেলে বিশাল অঙ্কের রাজস্ব বৃদ্ধির প্রয়োজন হবে, যা রাতারাতি হওয়াটা একেবারেই কিন্তু সম্ভব না। তৃতীয় চ্যালেঞ্জ হলো রাজ্যের উন্নয়ন। দেখুন, বিজেপির মূল রাজনৈতিক স্লোগানই হলো বিকাশ বা উন্নয়ন। বিজেপি জেতায় বাংলার পরিকাঠামো উন্নত হবে বলেই আশায় রয়েছে কিন্তু বাংলার আম জনতা। কারণ অন্য বিজেপি শাসিত রাজ্যগুলো যেভাবে পরিকাঠামো উন্নয়ন করেছে তা দেখেই কিন্তু বাংলার মানুষের এই প্রত্যাশা তৈরি হয়েছে, যা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রেও অন্তরায় হলো সেই টাকা। বর্তমানে বাংলার অর্থনীতির একটা বড় অংশ ওই ভাতা সংস্কৃতির ওপর নির্ভরশীল।
অর্থাৎ ভান্ডারের টাকা প্রদান, ঋণ পরিশোধ এবং কর্মচারীদের বেতন সহ আনুষাঙ্গিক খরচ মিটিয়ে রাজ্যের সার্বিক উন্নয়নের পথকে ত্বরান্বিত করাটা যে বড় কঠিন কাজ এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে বুঝতেই পারছেন যে কেন আমি বারবার বলছি বিজেপি সরকারের কাছে আগামী সময়টা বড়ই চ্যালেঞ্জের হতে চলেছে। আর্থিক সংকট কাটিয়ে ওঠাটাই যেমন একটা বড় চ্যালেঞ্জ, ঠিক তার পাশাপাশি আরও বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যা এই বাংলায় বিজেপির রাম রাজত্ব কায়েমের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। সত্যি কি বিজেপি এই রাজ্যে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে পারবে? প্রতিকূল এই পরিস্থিতি মোকাবেলায় কি কি পদক্ষেপ নিতে পারে বাংলার নয়া বিজেপি সরকার? বিজেপির তরফে বাংলায় আসল পরিবর্তন আনতে গেলে সবার আগে বাংলার মানুষের মানসিকতার পরিবর্তন আনতে হবে। কারণ গত ১.৫ দশকে তৃণমূল কংগ্রেস শুধু বাংলার ঋণের বোঝা বাড়িয়েছে এমনটা কিন্তু নয়, তার পাশাপাশি বাংলার মানুষের মানসিকতাটাকেও নষ্ট করে দিয়েছে। এক অদ্ভুত পাইয়ে দেওয়ার রাজনীতি কায়েম করে ক্ষমতার অলিন্দে থাকার চেষ্টা করে গেছে ঘাসফুল বাহিনী, যার ফলে কাজ নয় ঘরে বসে আর্থিক সুবিধে ভোগ করার একটা প্রবণতা তৈরি হয়েছে একটি বিরাট অংশের মানুষের মধ্যে। কর্মসংস্কৃতি বলে একটি শব্দ রয়েছে, তা প্রায় মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে গত এই 15 বছর। শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় ধর্নায় বসেছে আর চপ ঘুগনি তৈরির বিধান দিয়ে একটি নিম্নমানের মানসিকতা তৈরির প্রচেষ্টা করা হয়েছে। না, আমি কিন্তু কখনোই যারা ওই চপ বা ঘুগনি বিক্রি করেন তাদের কাজকে ছোট করছি না, কারণ কোনো কাজই ছোট হয় না। কিন্তু একজন ঘুগনি বিক্রেতাও চায় ওপরের দিকে উঠতে, একজন চপ বিক্রেতাও তার সন্তানকে ভালো স্কুলে পড়ান যাতে তাকে চপ বিক্রি করতে না হয় এই আশায়। একজন রিক্সাওয়ালা চান তার কবে একটা অটো হবে, আবার একজন অটো চালক চান আগামীতে তার একটা ট্যাক্সি হবে। অর্থাৎ প্রত্যেকেই যে অবস্থায় আছে তার থেকে উত্তরণ চান। এটা কোনো অন্যায় নয়, এটাই স্বাভাবিক। কিন্তু একজন যুবক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তারপর তাকে বলা হবে রাস্তার ধারে বসে চপ বিক্রি করতে, তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু তৃণমূলের আমলে বারবার এই বার্তাটাই দেওয়া হয়েছে, আর ভোট আসলেই ভাতা বৃদ্ধি করা হয়েছে। বিষয়টা এমন যেন বাংলার ভোটাররা টাকা পেলেই খুশি। এই পাইয়ে দেওয়ার রাজনীতি কখনোই কোনো জাতি বা রাজ্যকে সমৃদ্ধ করতে পারে না। কিন্তু গত 15 বছরে বাংলার মননে গেড়ে বসা এই ধারণাটিকে পরিবর্তন করাটাই ওই বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ। আর সেটা করতে গেলে বাংলায় নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে নতুন সরকারকে। এক সময়ের শিল্পের প্রাণকেন্দ্র পশ্চিমবঙ্গ থেকে গত কয়েক দশকে বহু শিল্প বিদায় নিয়েছে। টাটাদের সিঙ্গুর থেকে প্রস্থান বা হলদিয়ার বর্তমান পরিস্থিতি, সব মিলিয়ে বৃহৎ শিল্প গোষ্ঠীকে ফের বাংলায় ফিরিয়ে আনা এবং লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যে কাজের সুযোগ করে দেওয়া বিজেপির জন্য কিন্তু অগ্নি পরীক্ষা। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সিঙ্গুরের একটি কারখানার মৃতদেহের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর বাংলায় কোনো শিল্প আনতে পারেননি তিনি। ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে প্রতি বছর যে বিজনেস সামিটগুলো হয়েছে তার কোনো সুফল বাংলা পায়নি। শিল্প এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানই পারে বাংলা এবং বাঙালির ভেঙে পড়া ওই মানসিকতাকে আবার চাঙ্গা করতে। পশ্চিমবঙ্গের রাজনীতির যে ছবিটা ওই বাম আমলে এবং তারপর তৃণমূলের আমলে কায়েম ছিল, তার পরিবর্তন করাটাও বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ। ভারতবর্ষের কোনো রাজ্যে রাজনৈতিক অশান্তি তেমন হয় না যেমনটা এই বাংলায় লক্ষ্য করা যায়। এমনকি যে বিহারকে একটা সময় জঙ্গল রাজের সঙ্গে তুলনা করা হতো, তথ্য বলছে সামগ্রিকভাবে বিহারের রাজনীতিতে সহিংসতা আগের থেকে অনেকটাই কমে গেছে। আর সেখানে বাংলার ছবিটা কেমন তা আপনারা সবাই জানেন। বলা যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনৈতিক সহিংসতা একটি দীর্ঘস্থায়ী অভিশাপ। যদিও এর দায় কিন্তু আবার এই পুরোটা তৃণমূল কংগ্রেসকে দেওয়া যাবে না, কারণ 34 বছরের বাম আমলের সন্ত্রাসের ধারাকেই তৃণমূল কংগ্রেস অতি যত্নে বহন করে নিয়ে গেছে বা যাচ্ছে, বলা যায় যাচ্ছে শব্দটা ব্যবহার করতেই হচ্ছে। কারণ মধ্যমগ্রামের শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ওই চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে। পাশাপাশি বসিরহাট, পানিহাটি সহ একাধিক জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে বাংলার প্রাক্তন শাসক দলের বিরুদ্ধে।
2021-এ ভোট পরবর্তী সন্ত্রাস বা 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের কথা না হয় ছেড়েই দিলাম, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক সহিংসতা যাতে না ছড়ায় তা নিশ্চিত করাটা কিন্তু বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে একদিকে যেমন তৃণমূলের শক্তিশালী নিচুতলার কর্মীদের সামলাতে হবে, পাশাপাশি আবার নিজেদের দলের কর্মীদেরও শান্ত রাখতে হবে। আর এটা করতে গেলে প্রথমেই আইন শৃঙ্খলাকে আরও শক্তিশালী এবং নিরপেক্ষ করে তুলতে হবে। এক্ষেত্রে সন্ত্রাস দমনের ক্ষেত্রে পূর্বের শাসক দলের মতন রং বিচার করলে কিন্তু চলবে না। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবেই পরিচালনা করতে হবে সরকারকে। সন্ত্রাসের পাশাপাশি আবার পশ্চিমবঙ্গের শরীরকে ওই সিন্ডিকেট এবং কাটমানির মতন ভাইরাস একেবারে আষ্টে পৃষ্ঠে ধরেছে। সেখান থেকে তাদেরকে বের করে আনাটা নতুন সরকারের কাছে একটা অগ্নি পরীক্ষার সমান। কারণ রাজ্যের প্রতিটি স্তরে প্রথিত সিন্ডিকেট এবং কাটমানি সংস্কৃতি একেবারে ঘিরে ধরে রয়েছে। সেখানে দীর্ঘ সময় ধরে একই রাজনৈতিক দলের প্রভাবাধীন থাকা পুলিশ এবং আমলাতন্ত্রকে নিরপেক্ষ করা এবং কেন্দ্রীয় আদর্শের সঙ্গে খাপ খাওয়ানো বিজেপি সরকারের জন্য সময় সাপেক্ষ কাজ বলেই মনে করা হচ্ছে। না, এখানেই কিন্তু শেষ হচ্ছে না নতুন সরকারের চ্যালেঞ্জ। কমপক্ষে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যার মোকাবেলা বিজেপি সরকারকে অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে হবে, আর তা হলো সংখ্যালঘু এবং সীমান্ত সমস্যা। এসআইআর নিয়ে নির্বাচনী প্রচারে তৃণমূলের তরফে যে সমস্ত অযৌক্তিক ন্যারেটিভ সেট করা হয়েছে তা কিন্তু রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয় এবং আশঙ্কার বাতাবরণ তৈরি করেছে। সংখ্যালঘুদের মনে তৈরি হওয়া সেই সমস্ত ভীতি দূর করে তাদের উন্নয়নের মূল স্রোতে সামিল করা এবং সিএএ বা এনআরসি নিয়ে তৈরি হওয়া উদ্বেগের সমাধান করা একটা বড় চ্যালেঞ্জ। পাশাপাশি আবার এবারের নির্বাচনী প্রচারে বারবার সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আর ঠিক সে কারণেই অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে রাজ্য পুলিশের সঠিক সমন্বয় নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জের বিষয় বাংলার নয়া সরকারের কাছে। সেই সঙ্গে বিজেপি মানেই বহিরাগত বলে যে তকমা সেটে দেওয়ার চেষ্টা হয়েছে তৃণমূলের তরফে, তার প্রেক্ষিতে আবার বিজেপির প্রথাগত হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে বাঙালির নিজস্ব উদারবাদী এবং সমন্বয়বাদী সংস্কৃতির সমন্বয় একটি বড় মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। সুতরাং বুঝতেই পারছেন, রাজ্যে পরিবর্তন সংগঠিত হলেও বিজেপি সরকার গড়লেও দীর্ঘ বাম এবং তৃণমূলের আমলের পর পশ্চিমবঙ্গের অর্থনৈতিক, প্রশাসনিক এবং রাজনৈতিক সিস্টেমকে আমূল বদলে ফেলাটা বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চ্যালেঞ্জ বিজেপি কিভাবে মোকাবেলা করতে পারে? দেখুন, এক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের কাছে সবচেয়ে ভরসার জায়গাটি হলো কেন্দ্র। যেহেতু দীর্ঘ কয়েক দশক পর কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার অবস্থান করছে, তা পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে সহায়ক হতে পারে। এক্ষেত্রে রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করে কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক প্যাকেজের আবেদন করতে পারে। পাশাপাশি রাজ্যের রাজস্ব বৃদ্ধির জন্য প্রাথমিকভাবে কাটমানি এবং সিন্ডিকেট সংস্কৃতি বন্ধ করে সেই লিক হওয়া টাকাটা সরাসরি সরকারি কোষাগারে আনার পরিকল্পনা করা যেতে পারে। কয়লা, বালি এবং আবগারি শুল্ক থেকে আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হতে পারে। আয় বৃদ্ধির পাশাপাশি ওই সরকারের ব্যয় সংকোচের লক্ষ্যে অপ্রয়োজনীয় মেলা বা উৎসবের খরচ কমিয়ে সেই টাকাটা উন্নয়নমূলক কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হতে পারে। কেন্দ্রের সহযোগিতায় পশ্চিমবঙ্গে ভারী শিল্প স্থাপনের প্রচেষ্টার পাশাপাশি সিঙ্গুরে 100 একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির প্রতিশ্রুতি পূরণের দিকে লক্ষ্য দেওয়া হতে পারে। এছাড়াও ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য ক্লাস্টার তৈরি করে দ্রুত কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। তথ্য প্রযুক্তি এবং হার্ডওয়্যারের দিক থেকে কলকাতাকে বৈশ্বিক কেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হতে পারে। পরিকাঠামো উন্নয়নে কলকাতা এবং শহরতলির যানজট কমাতে মেট্রো রেলের সম্প্রসারণ এবং নতুন উড়ালপুর তৈরির দিকেও লক্ষ্য দিতে পারে নতুন সরকার। প্রয়োজনীয়তা রয়েছে সামুদ্রিক বাণিজ্য বাড়ানোর জন্য হলদিয়া এবং সাগর বন্দরের আধুনিকীকরণেরও। সার্বিকভাবে চ্যালেঞ্জ মোকাবেলায়
বিজেপির জন্য সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে প্রথম 100 দিনের অ্যাকশন প্ল্যান। একদিকে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা, আর অন্যদিকে এই একাধিক চ্যালেঞ্জ। এই দুয়ের মধ্যে সমন্বয় সাধন করাটাই হবে তাদের জন্য সবথেকে বড় অগ্নি পরীক্ষা। আর সেটা হলেই রাম রাজত্ব বা সোনার বাংলার দিকে এগোবে পশ্চিমবঙ্গ। আশা এবং প্রত্যাশা দুটোই থাকছে ডাবল ইঞ্জিন সরকারের ওপর। আজ এ পর্যন্ত।